কি অবস্থা? আচ্ছা, সো আসেন আজকে আমরা সলভ করবো হচ্ছে ময়মনসিংহ বোর্ড 2025 এর কোশ্চেন। ঠিক আছে, এই কোশ্চেনটা অ্যাকচুয়ালি স্থির তড়িতে ওয়ান অফ দ্য মোস্ট ফেভারিট কমন টাইপের একটা কোশ্চেন। তড়িৎ প্রাবল্য কোথায় শূন্য হবে আর বলের মান কত। সো আসেন আমরা শুরু করি। আমাকে গতে বলেছে, আচ্ছা আগে উদ্দীপকটা পড়ে দেন। 120 কুলম্ব ও -90 কুলম্ব চার্জে দুটি বস্তু বায়ু মাধ্যমে পরস্পর 150 সেন্টিমিটার দূরে আছে। তাহলে আমাকে Q1 দেয়া আছে হচ্ছে 120, Q2 দেয়া আছে হচ্ছে -90, আর আর বা তাদের মধ্যবর্তী ডিসটেন্স বলা আছে হচ্ছে 1.5 মিটার। 150 সেন্টিমিটার মিটারে নিয়ে গেলে 1.5 মিটার। আর বায়ু মাধ্যমে কি এর মান আমাদের কাছে দেওয়া আছে। চার্জ দুটির মধ্যবর্তী ক্রিয়াশীল বলের মান বের করে ফেলুন। F equals to A into QA QB বা হচ্ছে Q1 Q2 divided by R square। তাহলে 9 into 10 to the power 9, Q1 এর মান হচ্ছে 120 minus 90 divided by 1.5 কি ভাই স্কয়ার। তাহলে এখান থেকে যদি ভাই ক্যালকুলেট করে বের করি কত আসে আমাদের বলার সংখ্যা, 9 into 10 to the power 9 into 120 into 90 divided by 1.5 স্কয়ার। আসা হচ্ছে 4.32 into 10 to the power 9। সো আমরা এখান থেকে কি পেয়ে গেলাম, আমাদের বলের মান পেয়ে গেলাম। বাট এখানে একটা মাইনাস ছিল না, তাহলে মাইনাসটার জন্য এখানে সামনে কি চলে আসবে, একটা মাইনাস চলে আসবে। এই ঋণাত্মক চিহ্ন আকর্ষণ বল নির্দেশ করে। এই ঋণাত্মক চিহ্ন কি নির্দেশ করে, আকর্ষণ বল নির্দেশ করে। বুঝতে পারছি এই জিনিসটা, আশা করি সবার একদম ক্লিয়ার। আচ্ছা এরপরে কোশ্চেনে চলে যাই। এরপরে কোশ্চেনে বলেছে চার্জিত বস্তু দুটি সংযোজক সরলরেখায় বা সংযোগ সরলরেখায় তড়িৎ প্রাবল্য কোথায় শূন্য হবে। আচ্ছা চিত্র আঁকা, চিত্রকে বোঝার চেষ্টা করি। এটা একটা গোলক বা ধরেন এটা একটা চার্জ, এটা একটা চার্জ, এটাকে কিছু করে এটা একটা চার্জ। তারপর এটা আমার আরেকটা, এদের মধ্যবর্তী দূরত্ব আমার কাছে দেয়া আছে হচ্ছে কত, 1.5 মিটার। এর মধ্যবর্তী দূরত্ব আমার কাছে দেয়া আছে হচ্ছে 1.5 মিটার। ঠিক আছে, আমি ধরলাম তড়িৎ প্রাবল্য। আচ্ছা তড়িৎ প্রাবল্য শূন্য হওয়ার শর্ত কি ছিল, তড়িৎ প্রাবল্য জিনিসটা কি। তড়িৎ প্রাবল্য বলতে বোঝায় যে কোনো কিছু বা কোনো চার্জিত বস্তু তড়িৎ ক্ষেত্রে পজিটিভ 1 কুলম্ব আধান স্থাপন করলে সেটা যে পরিমাণ আকর্ষণ বা বিকর্ষণ বল ফিল করবে সেটাকে আমরা কি বলি, তড়িৎ প্রাবল্য বলি। তাহলে আমাকে কি করতে বলেছে, তড়িৎ প্রাবল্য শূন্য কিনা যাচাই করতে বলেছে না, আমি এখানে একটা পজিটিভ 1 কুলম্ব আধান লিখে নিই। ঠিক আছে, আমি ধরলাম এই পজিটিভ 1 কুলম্ব আধান এখানে আছে। এখন এই পাশে হচ্ছে 120, এই পাশে হচ্ছে -90। এটাকে একটু এই পাশে সরাই নিয়ে জিনিসটা সাইডে আমাদের জায়গা লাগবে। খেয়াল করেন এই যে যখন 1 কুলম্ব চার্জটাকে স্থাপন করলাম, এই যে 120 কুলম্বটাকে কি করবে, এদিকে বিকর্ষণ করবে, E1 বলবে বা E1 তড়িৎ প্রাবল্য প্রয়োগ করে, তাহলে এইদিকে কি করতেছে, বিকর্ষণ করতেছে। আর এই যে -90 কুলম্ব চার্জটা এই 1 কুলম্বকে কি করবে ভাই, আকর্ষণ করবে না। এই 1 কুলম্ব কি করবে, আকর্ষণ করবে। ঠিক আছে, তো এই 1 কুলম্বকে কি করবে, আমাদের আকর্ষণ করবে। যদি আকর্ষণ করে, দেখেন ও এইদিকে ঠেলতেছে, ও এদিকে টেনে নিয়ে যেতে চাচ্ছে, তাহলে নিরপেক্ষ বিন্দুটা আমি কোথায় পাবো, নিরপেক্ষ বিন্দুটা পাবো আমি হচ্ছে এই চার্জ থেকে বা -90 চার্জ থেকে x মিটার দূরে। কত মিটার দূরে, -90 চার্জ থেকে x মিটার দূরে আছে। এই জিনিসটাকে আমি একটু আমাদের এই জায়গায় যেটাকে ডুপ্লিকেট করে দুজনকে একই দিকে খেলতেছিল এখান থেকে, তাহলে এই যে মাইনাস চার্জ থেকে x মিটার দূরে আমি কি পাবো, আমার নিরপেক্ষ বিন্দুটাকে দেখতে পাবো। ঠিক আছে, ক্লিয়ার হবে। এটা একটা টেকনিক আছে, সবসময় মনে রাখবে, এটা একটা টেকনিক ভাই আজকে শিখাই দিচ্ছি। চিহ্ন বাদে বড় মানের চার্জের বিপরীত পাশে, চিহ্ন বাদে বড় মানের চার্জের বিপরীত
পাশে কি পাবো, নিরপেক্ষ বিন্দু পাবো, নিরপেক্ষ বিন্দু বুঝলি। কেন পাবো দেখেন তো, E1টা এই 1 কুলম্ব চার্জকে এইদিকে ধাক্কা দিচ্ছে, E2টা 1 কুলম্ব চার্জকে নিজের দিকে টেনে নিয়ে যাচ্ছে, তাহলে দুইজনের লব্ধি বল একই দিকে। অবশ্যই E1 এর তড়িৎ প্রবাহটা কি হবে, বেশি হবে। তাহলে ও এটাকে ঠেলে কোন দিকে নিয়ে যাবে, এই পাশে নিয়ে আসবে। এই পাশে যখন নিয়ে আসবে তখন E1 এর ডিসটেন্স বেড়ে গেছে না, তাহলে ডিসটেন্স যদি বেড়ে যায় প্রাবল্য কি হয়ে যায়, কমে যায়। এটাই তো আমাদের সূত্রটা ছিল, E is equals to K into Q by R। তাহলে আর যদি বেড়ে যায় আমার ই কি হয়ে যাবে, একটু কমে যায়। তাহলে এই জায়গায় সে যে পরিমাণ বল দিতে পারতো এখান থেকে সরে এখানে চলে আসলে কি হয়ে যাবে, বলটা আস্তে আস্তে কমে যাবে, ওর আকর্ষণ বলটা আস্তে আস্তে কি থাকবে, বাড়তে থাকবে। দুইজনের মধ্যে ব্যালেন্স হয়ে আমি এই পাশে কি পাবো, আমার নিরপেক্ষ বিন্দুটা পাবো। ঠিক আছে, তাহলে আমরা এখান থেকে বুঝলাম এই যে 1 কুলম্ব চার্জটাকে আছে দুইজন ধাক্কা দিয়ে কোথায় নিয়ে আসবে, এই -90 ভোল্ট চার্জ থেকে x মিটার দূরে নিয়ে আসবে। আচ্ছা এটা বোঝা যায় মাইনাস, এই যে 1 ভোল্ট চার্জ। ঠিক আছে, তার মানে এই জায়গায় এসে এই যে E2টা, এই যে এইদিকে E2 আর এই পাশে যে E1 দিচ্ছেন, সরি E2টা তখন চেঞ্জ হয়ে যাবে। এটা দেখে বুঝে গেছি, E2টা এই 1 কুলম্ব চার্জটা যখন এই পাশে চলে আসলো, এই 1 কুলম্ব চার্জটা যখন এই পাশে চলে আসলো, ওর উপর তড়িৎ প্রাবল্যতা -90 জন্য কোন ডিরেকশন হবে, এই ডিরেকশন হবে, তাই তো? কারণ এই যে পাশে আছে না, এই দিক থেকে নিচের দিকে আকর্ষণ করবে, তার মানে ইনটু ডিরেকশন এই দিকে, E1 এর ডিরেকশন এই দিকে, তার মানে একটা একটা বিপরীত এবং ব্যালেন্স হওয়ার একটা কি হবে, পসিবিলিটি তৈরি হবে। সরি, তাহলে আপনারা জাস্ট এই টেকনিকটা মনে রাখলেই হবে যে নিরপেক্ষ বিন্দু নির্ণয়ের একটাই টেকনিক, নিরপেক্ষ বিন্দু নির্ণয়, নিরপেক্ষ বিন্দু নির্ণয় কি হবে, বড় মানের চার্জের বিপরীতে থাকবে নিরপেক্ষ বিন্দু। আবার বলতেছি বড় মানের চার্জের বিপরীত দিকে, আপনি চিন্তা কাউন্ট করবেন না। এখানে যদি আমি এখানে -140 কুলম্ব দিতাম, তার মানে আমার নিরপেক্ষ বিন্দু চলে আসতো ওই পাশে, চিহ্ন বাদে। আর তুমি ধরে নিবা যে এটা চার্জের মধ্যে কি নেই, কোনো চিহ্ন নেই। ঠিক আছে, তখন দেখবা যেটা বড় তার বিপরীত পাশে কি থাকবে, আমার নিরপেক্ষ বিন্দু থাকবে। যদি এখানে আমি -150 দিতাম, তার মানে এই চিহ্নটা বাদ দিলে 150 বড় 120 থেকে, তার মানে বড় মানের চার্জের বিপরীতে মানে এই পাশে আমি নিরপেক্ষ বিন্দু পাবো, বা 120 কুলম্ব চার্জের দিকে বা 120 কুলম্ব চার্জের বাইরের দিকে নিরপেক্ষ বিন্দু পাবো। ঠিক আছে, সো আশা করি সবাই এটা ইজিলি বুঝতে পারছেন। তো এই জিনিসটা পৌঁছলে এটা আমাদের লাগবে। তাহলে দেখেন আমার এই -90 থেকে x মিটার দূরে, তাহলে 120 থেকে কি হবে 1.5 প্লাস x মিটার দূরে আমার নিরপেক্ষ বিন্দু অবস্থিত। তাহলে যদি নিরপেক্ষ বিন্দু অবস্থিত হয় তাহলে অবশ্যই E1 ইকুয়ালস টু কি হবে, E2 হবে, বা মডুলাস অফ E1 ইকুয়ালস টু কি হবে, মডুলাস অফ E2 হবে। তো মডুলাস অফ একদম এই পাশ থেকে আমার কি থাকবে, K ইনটু Q1 এর মান কত, 120, তাই না? Q1 এর মান 120 ডিভাইডেড বাই আর কত আসছে, 1.5 প্লাস x হোল স্কয়ার। E2 এর মান কত, E2 এর মান হচ্ছে মডুলাস লিখেছি, E2 এর মান হচ্ছে কত আসে, K ইনটু 90 বা -90 দেন, কারণ মডুলাস দিলে না দিলে আপনার জন্য যেটা ইচ্ছা, আপনি মডুলাস এখানে দিতেও পারেন, নাও দিতে পারেন, আপনার ইচ্ছা। আপনার এখানে চিহ্ন অংশ মতো এটা এখানে বসে, ঠিক আছে। আর যদি মডুলাস দাও তাহলে এখানে অবশ্যই -90টা দেখাই নিয়ে, ঠিক আছে। ওকে, তাহলে এখানে আসলে হচ্ছে x এর স্কয়ার। দেখেন একদম ইজিলি ভাই বুঝাই দিয়েছে, E2 মডুলাস দিছিল না, মডুলাস দিলে আপনি -90টা দেখাই নেন, তাহলে টিচার বুঝবে যে মডুলাস আর -90 আপনি বাদ দিয়ে দিয়েছেন। এরপর লাইন দুই জায়গা থেকে অটোমেটিকলি মডুলাস 90 উঠাই দেন, তাহলে কি হবে, 120 divided by 1.5 by x whole square equals to k into 90 by x square। দুই পাশে থেকে আমার k আর এই পাশে থেকে এটা ছিল সেটা কি চলে যাবে, কাটাকাটি চলে যাবে, তাহলে এটা একটু সাইডে চাপাই দিই, এটা একটু ছোট করে আমরা এখানে দেখি। তাহলে এখান থেকে আমি কি পাবো, এক্সটা যদি উপরে চলে যায় x স্কয়ার ইকুয়ালস টু 1.5 প্লাস x ডিভাইডেড বাই, সরি ইকুয়ালস টু হয়ে যাবে 90 বাই কত 120, বুঝছেন। এই যে এখান থেকে x স্কয়ার এই পাশে চলে গেছে, 120 টার মধ্যে চলে আসছে, 20 চলে আসছে, তাহলে কি হবে 90 ডিভাইডেড বাই 120, আর এই পাশে উপরে থাকবে কি x এর উপর স্কয়ার
আর 1.5 প্লাস এক্স হোল স্কয়ার। ওই পাশ থেকে স্কয়ার কেটে দিলে এই পাশে যদি আমি স্কয়ারটাকে কেটে ফেলতে চাই, আমার এই পাশে কি দিতে হবে? রুট দিতে হবে। 90/120 ওটার উপর কি হয়ে যাবে? রুট হয়ে যাবে। এখন ওদিকে কোশ্চেন করতে পারো যে ভাই এখানে তো আমার প্লাস মাইনাস দিতে হবে, কারণ আমি স্কয়ার থেকে রুট করছি, আমার প্লাস মাইনাস দিতে হয় না? কিন্তু এই যে এক্সটা কি দূরত্ব না, তাহলে দূরত্ব কি কখনো নেগেটিভ হইতে পারে? আপনারাই বলুন। আপনি কি কখনো দেখবেন যে -20 মিটার দূরত্ব অতিক্রম করেছি, -100 মিটার দূরত্ব অতিক্রম করেছি? এটা কি পসিবল? সো দ্যাটস ওয়াই আমাদের এখানে আলাদা করে কি দেওয়ার দরকার নেই, প্লাস অথবা মাইনাস দেওয়ার কোনো দরকার নেই, আপনি ডাইরেক্ট ক্যালকুলেশন করলেই হয়ে যাবে। তাহলে আসুন এখান থেকে আমরা বলি টু ভাইয়ের ফোর চলে আসছিল। তো আসেন আমরা এখান থেকে ক্যালকুলেশন করে বের করে ফেলি। কি আসে? আমরা যদি এখান থেকে 90 অথবা 90 ডিভাইডেড বাই হচ্ছে 120, আচ্ছা হচ্ছে √3 তাহলে x ডিভাইডেড বাই 1.5 প্লাস x ইকুয়ালস টু √3/2। আচ্ছা আমরা এটা পরে পেয়েছি। x ডিভাইডেড বাই আমাদের ছিল x ডিভাইডেড বাই 1.5 প্লাস x ইকুয়ালস টু হচ্ছে √3/2। ঠিক আছে? √3/2 আসে, আর এরকম করে কি হবে? √3 into 1.5 plus x equals to হচ্ছে twice x। আর গুণ বলে নিচ্ছি, √3 সাথে এটা গুণ হবে, আর twice x এর সাথে গুণ হয়ে যাবে। তাহলে গুণ করেন 1.5 into √3 কত আসে? 1.5 into √3 আসে হচ্ছে 3 ডিভাইডেড বাই হচ্ছে 2 প্লাস কি হবে? √3 x হবে ইকুয়ালস টু হচ্ছে twice x। তাহলে 3 √3/2 এই পাশে থাকলো, twice x মাইনাস হয়ে যাবে √3x আসে। এখান থেকে x কমন নিতে পারি না? এখান থেকে আমরা x কমন নিতে পারি, তো কমন নিয়ে নিই। 3 ডিভাইডেড বাই 2 x কমন দিলে 2 মাইনাস কত? √3। এত পাশে সবাই বুঝতে পারছে। তো এরপর তো আমাদের কাজ শেষ। আমরা কি করে দেবো? এটাকে ভাগ করে দেবো। x ইকুয়ালস টু কি আসবে? 3 আগে 2 ছিল, এই যে 2 মাইনাস √3 এই পাশে আসলে ভাগ হয়ে যাবে 2 মাইনাস √3। ঠিক আছে? তাহলে আসলে এখান থেকে যদি আমরা ক্যালকুলেট করি কত আসে? 3 ডিভাইডেড বাই 2 ইন্টু 2 মাইনাস √3 আসে হচ্ছে 9.696। আমরা এই যে এক্সটা কাটতে ধরেছিলাম, এক্সটা ধরেছিলাম না, -90 কোলম চার্জ থেকে দূরে, -90 কোলম থেকে x মিটার দূরে আমি ধরেছিলাম। তাহলে এখানে কি হবে? আমরা এখান থেকে লিখবো এই যে ডিসটেন্সটা -90 কোলম চার্জ হতে 9.69 মিটার দূরে কি বলছিলাম? তড়িৎ প্রাবল্য কি হবে? শূন্য দূরে তড়িৎ প্রাবল্য শূন্য হবে। ঠিক আছে? একদম ইজি একটা কোশ্চেন, একদম ইজি। এই চ্যাপ্টারে মানে আমার কাছে এখন মনে হয় এই তড়িৎ প্রাবল্য থেকে ইজি কোশ্চেন আসবে। ঠিক আছে? সো আশা করি সবাই এটা বুঝতে পেরেছেন। জাস্ট একটা টেকনিক মনে রাখবো, সেটা কি? সেটা হচ্ছে এটা একটু ঠিক করে লিখে দিই। বড় মানের চার্জের বিপরীতে কি পাবো আমি? নিরপেক্ষ বিন্দু পাবো। ঠিক আছে? বড় মানের চার্জের বিপরীতে আপনি কি পাবেন? নিরপেক্ষ বিন্দু পাবেন। কি বাদে? চিহ্ন বাদে। ঠিক আছে? আশা করি এই ভিডিওটা সবাই বুঝতে পেরেছেন। হোপফুলি এই ভিডিওটাই হচ্ছে আমাদের চ্যাপ্টার 10 লাস্ট ভিডিও। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।